গ্যাংটকের প্রথম দিন বেরিয়ে পড়েছি সাইট সিইং এর উদ্দেশ্যে। কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে গ্যাংটক আসার পরে এটি হলো দ্বিতীয় ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। যারা আগের ভিডিওটা দেখেছেন এটি হলো তারই পরবর্তী অংশ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বরফ আমার খুব একটা পছন্দ নয়, পাহাড়ের গায়ে এই সবুজ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আমাদের প্রথম পয়েন্ট বাকথাম ওয়াটারফলস। ঝর্ণাটা যেহেতু একদম যাতায়াতের রাস্তার ওপরে, তাই গাড়ি দাঁড়ানোর জন্য একটু ভিড় হয়ে গিয়েছিল। বেশ কয়েকটা দোকান রয়েছে এর উল্টো দিকে, এবং এইখানে এইটুকু জায়গার মধ্যে জিপলাইনিংও রয়েছে। গাড়ি এবং রাস্তার লোকজনের ভিড়ে চেঁচামেচি এত ছিল যে ঠিক মতন ঝর্ণার আওয়াজ শোনাই যাচ্ছিল না। আর এখানে আমরা সিকিমের যে ট্রেডিশনাল ড্রেস সেটা পরেছিলাম, এবং এই ড্রেসটির নাম হলো দাখো। আমরা এখানে 100 টাকা দিয়ে পড়েছি, কিন্তু অন্যান্য জায়গায় এই একই জিনিস 50 টাকায় দিচ্ছিল। তবে ঝর্ণার ধারে এখানে ছবিগুলো বেশ ভালোই এসেছে। এই জামাগুলো আমরা নিজেরা তো পরেইছি, এবং আমাদের ঠাম্মাই বা বাদ যাবে কেন, তাই তাকেও পরিয়ে আমরা ছবি তুলেছি। ফলসটা সুন্দর হলেও অনেক ভিড় ছিল, তাই জন্য খুব একটা ভালো লাগছিল না। পরবর্তী ডেস্টিনেশনে এলাম, একটি মনস্ট্রি। গোয়েন্দা গল্পে এত মনস্ট্রির উল্লেখ থাকে, সেই সব পড়ে পড়ে আমার বেশ অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা মনস্ট্রিতে যাওয়ার। যেহেতু এটাই আমার প্রথম পাহাড়ে, তাই আমার এটাই প্রথম মনস্ট্রি দর্শন। ঢুকতেই আমার বেশ শিহরিত লাগছিল ভেবেই যে এতদিন যা বইয়ের পাতায় পড়ে এসেছি, এবার সেগুলো দেখতে পাবো। ঢুকে একটু হতাশ হলাম যে মানি হুইলটা মনস্ট্রিতে দেখা যায়, এখানে সেটা নেই। তবে যে পাহাড়ের দৃশ্যটা দেখা যাচ্ছে সেটি অতুলনীয়। বৌদ্ধদের মন্দিরের একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে আমাদের হিন্দুদের মন্দিরের মতন ছবি তোলা বা না তোলা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। সবাই এসেছে, কি সুন্দর ছবি তুলছে, ভিডিও করছে, কেউ কিন্তু কিচ্ছু বলছে না। এমনকি আমি ভেতরে গিয়েও ছবি তুললাম, ভিডিও করলাম, কেউ কোনো প্রতিবাদ করেনি। মন্দিরের ভেতরের কারুকাজ অপূর্ব সুন্দর। বেশ কয়েকটা ছবি তুলেছি, এবং ছবিগুলো বেশ সুন্দর রঙিন এসেছে। এই যে ছাদ থেকে সুন্দর সুন্দর রঙিন কাপড় দিয়ে তৈরি জিনিসগুলো ঝুলছে, এগুলোকে বলা হয় স্কাই কভার্স। আর ওদের এই বাজনাটা বাজানো হয় পুজোর সময়। আমার খুব দেখার ইচ্ছা কখন কিভাবে এই বাজনাটা ওরা বাজায়। আর এখানে কিন্তু শুধু এক রকমের বুদ্ধ মূর্তি নেই, 3টি জায়গায় 3 রকমের বুদ্ধ মূর্তি বসানো রয়েছে। এরপর তৃতীয় জায়গা তাশি ভিউ পয়েন্ট। বেশ অনেকটা সিঁড়ি পার করেই ভিউ পয়েন্টে যেতে হয়, কিন্তু সিঁড়ি থেকে যাওয়ার পথেই অনেক ফল রয়েছে এবং বিভিন্ন রকমের খাবার দোকান রয়েছে। উপরে উঠেই ঢুকে পড়লাম একটা শোপিসের দোকানে। যেহেতু এটাই এখানে এসে প্রথম দোকানে ঢুকলাম, তাই মনে হচ্ছিল যাই দেখছি সব কিনে নিই। অবশেষে আমি 2টো ব্রেসলেট কিনলাম, একটা কালো আর একটা সাদা। ঘুরতে এসে প্রথম খরচা 250 টাকা। এরপরে ভিউ পয়েন্টটায় দেখলাম বেশ মেঘলা মেঘলা রয়েছে, তবে দেখতে বেশ সুন্দর লাগছে, এবং এই ভিউ পয়েন্টটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, যদিও আমি দেখতে পাচ্ছি না। পরবর্তী গন্তব্য প্ল্যান্ট কনজারভেটরি। এখানে 20 টাকা করে টিকিট রয়েছে। মনস্ট্রিতে ঢুকতেও কিন্তু টিকিট লেগেছিল। এই জায়গাটা বিখ্যাত হচ্ছে বিভিন্ন রকম ফুল এবং গাছের জন্য। বোগেনভেলিয়া, রোডোডেনড্রন এবং আরও অনেক রকম নাম জানা না জানা ফুলের সমাবেশ রয়েছে এখানে।
আমার বাড়ির সবাই যখন ফুল দেখতে আর ফুলের নাম নিয়ে ব্যস্ত, আমিও তখন দু একটা ফুল দেখে উঠে গেলাম আরও উঁচুতে। সিঁড়িটা কোথায় শেষ হয়েছে সেইটা খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম আরও এক সুন্দর মনোরম দৃশ্য। বেশ কিছুটা নিচ থেকেই শুনতে পাচ্ছিলাম শব্দ, এবং সেই শব্দটা অনুসরণ করে যখন এলাম দেখতে পেলাম একটা ঝর্ণা। এবং এখানে যেহেতু অনেকটা উঁচুতে এই ঝর্ণাটা, তাই লোকজনও খুব একটা ছিল না, এবং খুব শান্তি মতন আমি ঝর্ণার শব্দ শুনতে পেয়েছি এবং উপভোগ করতে পেরেছি। আমার কাছে পাহাড়ের একমাত্র উপভোগ্য বিষয় হলো এই ঝর্ণা। শান্ত মনোরম পরিবেশ ছেড়ে আবার একটু ভিড়ভাট্টার জায়গায় গণেশটক। এখানে বিশেষ কিছু দেখার নেই, একটি গণেশজির মূর্তি রয়েছে আর একটি শিবজির মূর্তি রয়েছে। গণেশটকের অপোজিটেই ছিল একটা হিমালয়ান জু। আমার তো মনে হলো গণেশটকে না গিয়ে এই জুটায় গেলে কাজে দিত। যেহেতু আমাদের ইটিনারিতে এটা নেই, তাই জন্য ড্রাইভার দেখাবেও না। এরপরেই ছিল হনুমান টক। আমরা বললাম যে আর হনুমান টকে যাব না, কারণ একই জিনিস, ভিড়, দরকার নেই যাওয়ার। এখান থেকে সোজা চলে গেলাম দোদুল চোটেন মনেস্ট্রি। এখানেও পার্কিংয়ের প্রচণ্ড সমস্যা, এবং বেশ অনেকটা দূরেই গাড়ি পার্ক করা হয়, অনেকটা চড়াই উঠে তবে আমরা এই মনস্ট্রি অবধি পৌঁছতে পারি। আমাদের দলের মধ্যে সব থেকে সক্রিয় ব্যক্তি হচ্ছে ইনি। আমরা হাঁপিয়ে গেলেও সে হাঁপাচ্ছে না। খাড়া চড়াই হোক, হাজারটা সিঁড়ি হোক, সব জায়গায় তত্তর করে উঠে যাচ্ছে। আমরাই যেখানে হাত পা ব্যথা করে বসে রয়েছি, এই বয়সে পাহাড় ঘোরা কিন্তু চারটিখানি কথা নয়। চলে আসি যেখানে ঘুরতে এসেছি সেই জায়গাটা সম্পর্কে। এটা আসলে কোনো বুদ্ধ মন্দির নয়, তাই এখানে কোনো বুদ্ধদেবের মূর্তি নেই। এটা হলো বৌদ্ধ স্তূপ। আর এই যে প্রেয়ার হুইলগুলো দেখা যাচ্ছে, স্তূপটার চারধারে মোট 108টা এরকম প্রেয়ার হুইল রয়েছে। হুইলগুলো কিন্তু বেশ মজার, যা বুঝতে পারলাম একটা যদি ঘোরানো হয় তাহলে আরও আশেপাশের 2-4টে হুইল এমনি এমনিই ঘুরতে থাকে। স্তূপের ভেতরে গিয়ে দেখলাম এখানে বুদ্ধকে তেল দেওয়া হয়েছে, এবং এরপরেই একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়ল যে এখানে কত কত প্রদীপ জ্বালানো হচ্ছে। এই চটেনটা থেকে বেরোতে একটি টিবেটিয়ান ইনস্টিটিউট ছিল, যেটা আমরা দেখতে পারিনি, এবং এরপরে বৃষ্টি নেমে যায় এবং আমরা এরপরে চলে যাই রোপওয়ে চড়ার জন্য। এই রোপওয়েটা চড়ার সিদ্ধান্ত খুব একটা সঠিক ছিল না। টিকিট নিয়েছে 183 টাকা করে, এবং তখনও জানতাম না যে রোপওয়েটা কিভাবে বসানো হবে বা কিভাবে রোপওয়ের মধ্যে আমরা চড়ব। যখন আমরা এখানে পৌঁছাই তখন দেখলাম যে লেখা আছে ম্যাক্সিমাম 20 জনের বেশি এখানে যাওয়া যাবে না, তাই জন্য প্রচুর লাইন টিকিটের। প্রায় 1.5 ঘন্টা মতো টিকিটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খিদে পেয়ে গেছে, তাই আমি নিয়ে এলাম একটা ম্যাঙ্গো জেলি, যেটা এখানকার লোকাল, এবং এখানকার লোকাল বেকারি বিস্কুট। বিস্কুটটা একটু শক্ত ছিল কিন্তু খেতে ভালোই লাগছিল। এখানকার বেকারি বিস্কিট ভালোই সুন্দর, দেখি আমিও খাই, দাও।
153 টাকা দিয়ে টিকিট কাটার পর প্রায় 1.5 ঘন্টা মতন এই লাইনে দাঁড়িয়ে অবশেষে যখন রোপওয়ের ভেতরে গেলাম, তখন তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আমরা ভেবেছিলাম হয়তো 6 জন করে বসিয়ে বসিয়ে এক একটা রোপওয়ে যাবে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে 20 থেকে 24 জন একটা রোপওয়ের মধ্যেই সবাই দাঁড়িয়ে থাকবে এবং সেটাই একবার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে এবং অপর প্রান্ত থেকে আবার এই প্রান্তে এসে নামিয়ে দেবে। টিকিট কাটার পরে উপরে এসে আরও 8 ঘন্টা অপেক্ষা করতে হয়। সর্বোচ্চ 24 জনকেই নেওয়া যাবে এবং আমরা 2 জন অতিরিক্ত হয়ে পড়েছিলাম। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কেউই কৌতূহল দমন করতে পারছিলাম না। এই রোপওয়েটা তো এলো কিন্তু কাউকে নামালো না। বুঝতে পারলাম যে এই রোপওয়েটা হলো উল্টো দিকের রোপওয়ে, অর্থাৎ এখানকার লোকগুলো ওই উল্টো দিকে গিয়েই নামবে। তারপর আরও একটা রোপওয়ে এলো এবং তখন আমাদের মনে বেশ উত্তেজনা, এটাতেই হয়তো আমরা চড়বো, এবং হলো তাই। পুরো ফাঁকা, সবার প্রথমে আমরাই দাঁড়িয়ে রয়েছি। যে রোপওয়েটা এলো সেটাতে আমরা উঠলাম। কুয়াশার জন্য এবং বৃষ্টির জন্য খুব একটা ভালো কিছু তো দেখা যায়নি, কিন্তু যেটুকু দেখা যাচ্ছিল সেইটাই ভালো লেগেছে। আবার নিচের দিকে দেখাবো না, তাহলে সরে আসো এদিকে তুমি। তুমি এটা বন্ধ করে দাও। এতজন মানুষ একসাথে রোপওয়েটায় খুব একটা মজা হয়নি, কারণ সবাই জানলার ধারে বা কাঁচের ধারে দাঁড়ানোর জন্য মারামারি করছিল। এরপরে আমাদের সর্বশেষ স্থান সেটা হলো বানঝাঁকড়ি ফলস। পার্কিংয়ের জন্য অনেক লম্বা লাইন ছিল। আমরা বেশ অনেকটা আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম এবং এখানে 100 টাকা করে টিকিট, এছাড়াও পার্কিংয়ের জন্য আলাদা চার্জ রয়েছে। মা আর ঠাম্মা এতই টায়ার্ড হয়ে পড়েছিল যে তারা আর এখানে আসেনি, যেহেতু অনেকটা সিঁড়ি উঠতে হবে। আমরা 4 জনই এটার ভেতরে ঢুকেছিলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে গাড়ির যে পার্কিং সেটা কিন্তু গেট থেকে ঢুকেই হবে। তাই তারা টিকিট কেটে ঢুকুক না ঢুকুক, কেউ যদি গাড়ির ভেতরে বসে থাকে তারা এমনিই কিন্তু ঢুকে যেতে পারছে। নেপালি ভাষায় এই বানঝাঁকড়ি শব্দটি কিন্তু অর্থপূর্ণ। বানঝাঁকড়িকে ইয়েতির সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ইয়েতি এবং বানঝাঁকড়ি একই প্রজাতির মনে করা হচ্ছে। ইয়েতি হলো নাকি লম্বা আর এই বানঝাঁকড়িরা হয় বেটে। আবার মেয়ে বানঝাঁকড়িরা নাকি মানুষও খেয়ে ফেলে। লোকগাথার বাইরে আদেও কি এদের অস্তিত্ব রয়েছে কে জানে। সামনে যখন গেলাম, ঝর্ণার ঠান্ডা বাতাস, সবুজ গাছপালা এবং এই জল যেন প্রাণ মন সব জুড়িয়ে দিচ্ছিল। কত ছোট ছোট বাচ্চারা এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করছিল এবং এখানে উচ্চতাও খুব একটা বেশি নয় যে পড়ে গিয়ে কিছু হওয়ার ভয় থাকবে। তাই ইচ্ছা করছিল অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করতে, কিন্তু সাথে বাবা মা রয়েছে, তারা কিছুতেই করতে দেবে না। তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। ফলসের উল্টো দিকে দুপা সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ল বানঝাঁকড়ির এই মূর্তিটি। কি ভয়ঙ্কর দেখতে! এছাড়াও একটা লেকও রয়েছে যেখানে বোটিংও করা যাবে। তবে এই জায়গাটা আমার খুব একটা পছন্দ হয়নি। ঝর্ণার ধারেই মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বসে থাকি। ওখানে বসে থাকলে যে কি করে সময় কেটে যাবে কেউ বুঝতে পারবে না।
আমরাও বেশ অনেকক্ষণ ঝর্ণার সামনে ছিলাম, অনেক রিলস বানালাম, ভিডিও করলাম, ছবি তুললাম। এখান থেকে বেরোতে বেরোতেই সবার বেশ খিদে পেয়ে গিয়েছিল এবং এরপরে কোথায় গিয়ে খাবো সেটা ভাবতে ভাবতেই ঠিক হলো যে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই খাওয়া যাক আজকে। কিন্তু মা আর ঠাম্মা তো টিকিট কেটে ঢোকেনি, তাহলে উপায়। কিন্তু গাড়িটা যেহেতু ভেতরেই দাঁড়িয়ে রয়েছে তাই ওদেরকেও ঢুকিয়ে নেওয়া হলো এবং ওদের একটুখানি ঝর্ণাটা দেখিয়ে আমরা খেতে বসলাম। প্রায় 45 মিনিট অপেক্ষা করার পরে ভাত আর পনির এলো। এখানকার রেস্টুরেন্টগুলোতে আমার কাজের গতি একটু স্লোই লাগলো। আমাদের কলকাতায় কিন্তু এত দেরি হয় না এইটুকু খাবার সার্ভ করতে। একটা হ্যান্ডিক্রাফটের দোকান ছিল, সেটা 4টের সময় বন্ধ হয়ে যায় এবং আমরা যখন ম্যালের সামনে এসে পৌঁছই তখন 5:30 বেজে গেছে। একটা কেকের দোকানে ঢুকে 283 টাকা দিয়ে আমি একটা তিরামাসু খেলাম। এই সেই কেকের দোকানটার নাম। তিরামাসুটা দারুণ খেতে ছিল, তাই জন্য আমি এই দোকানের নামটা দেখিয়ে দিলাম। চাইলে এখানে গেলে ট্রাই করতে পারো এই দোকানের কেকগুলো, দারুণ খেতে। সন্ধ্যাবেলা গ্যাংটকের ম্যালে গেলাম, যেটার নাম এমজি মার্গ। এখানে এসেও আমার ভীষণ সুন্দর লাগছিল পুরো পরিবেশটা। সব থেকে বড় কথা, গ্যাংটকের রাস্তায় কোনো নোংরা নেই, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমরা সমতলের মানুষ পাহাড় প্রেমী বলে দাবি করি, কিন্তু তাদের থেকে আমরা সহবতটুকু শিখি না, কি করে চারপাশটা পরিষ্কার রাখতে হয় সেইটা শিখি না। অথচ এই ন্যূনতম শিক্ষাটুকু যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরাও কলকাতাকে আরও সুন্দর বানাতে পারতাম। জানি না আমার এই ভিডিওটি কতজন দেখবে এবং শেষ অবধি কতজন দেখবে, কিন্তু যতজনই দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা না ফেলে ডাস্টবিন ইউজ করুন। দেখবেন সবাই যদি করতে থাকি, এটা আমরা করি, আমাদের পাশের জনকে বলি, তাহলে একদিন না একদিন ঠিকই কলকাতা পরিষ্কার হয়ে যাবে এবং সেটা কিন্তু আমাদেরই দেখতে ভালো লাগবে। মেলে অনেক রকমের দোকান রয়েছে, কোনো দোকানই বাদ নেই বলা চলে এবং এখানে কিন্তু সব কিছুর দামই মোটামুটি ফিক্সড রেট, কোনো রকম দরদাম হয় না এবং জিনিসপত্রের দাম মোটামুটি ঠিকঠাকই রয়েছে। মেট্রো, ট্রেনস, বাটা, প্যান্টালুন্স থেকে শুরু করে কি নেই এখানে, সব রকম ব্র্যান্ডের দোকান, নন ব্র্যান্ডের দোকান সবই রয়েছে। একটা সুন্দর শোপিসের দোকানে ঢুকে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। ইচ্ছা তো করছিল সব কিছুই তুলে নিই, কিন্তু এত পয়সা নেই। আজকে সবে প্রথম দিন, আজকেই সব পয়সা খরচা করে ফেললে বাকি 6 দিনে কি করব। 8টা নাগাদ হোটেলে ফিরেই চলে গেলাম ডিনারের জন্য। ডিনারে ছিল ভেজ পোলাও, ফ্রেঞ্চ ফ্রাইজ, পনিরের একটা সবজি, ফুলকপি, পরোটা এবং ডেজার্টে ছিল কাস্টার্ড। এছাড়া পাঁপড় প্রতিদিনই থাকে। আজকের ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিও নাথুলা পাস অভিযানের ভিডিও। ঠিক কতটা শরীর খারাপ হলো সেইটাই শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।